নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ৩রা জুন, কি অসম্ভব ভোলেটিলিটি ছিল। এমন একটা দোদুল্যমানতার মধ্যে দিয়ে বাজার গেল যেটা কল্পনার বাইরে। প্রাথমিকভাবে গিফট নিফটি পজিটিভ স্টার্ট দেখাচ্ছিল, সেখান থেকে নিফটি সেন্সেক্স দুটোই চরম উত্থান দেখে। নিফটি খুব কম সময়ের মধ্যে ১০০ পয়েন্টের বেশি উত্থান দেখেন। তারপর অকস্মাৎ ছন্দ পতন, একের পর এক শেয়ারে বিক্রি আমরা দেখতে শুরু করি। নিফটি নেগেটিভে ঢুকে যায়, সেন্সেক্স নেগেটিভে ঢুকে যায়। আজকে যদি সমস্ত সেক্টরাল ইন্ডাইসেস গুলো দেখেন, কি মিড ক্যাপস কি স্মল ক্যাপ, নিফটি ব্যাংক যেটা আজকের রেকর্ড হাই ছুঁয়েছিল সেখান থেকে পতন। এছাড়া হেলথ কেয়ার, মেটাল থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যেখানে আমরা একটা সংশোধন বা পতন দেখিনি। আজকের পতন কি নতুন? উত্তর হচ্ছে না, গত ৩ দিন ধরেই পতন চলছে, কিন্তু সেই পতনটা কোথাও না কোথাও সেই ২৪,৫০০ থেকে ২৫,০০০-এর মধ্যেই হয় উত্থান হচ্ছে বা পতন হচ্ছে। অর্থাৎ সেই ৫০০ পয়েন্টের যে ন্যারো যে বা এটা যে বাউন্ডারিটা, সেটাকেই কিন্তু স্যাক্রোস্যাঙ্ক্ট মনে করে বাজার খেলছে। এটা কবে ব্রেক হবে আমরা কেউ জানি না। হতে পারে শুক্রবার, হতে পারে কাল, আমরা কেউ জানি না। কিন্তু যেটা হচ্ছে সেইটা আপাতত নানা মুনির নানা মত। কেউ কেউ বলছেন যে বাজার অত্যন্ত এক্সপেন্সিভ হয়ে গিয়েছে, কিছু কিছু সেক্টরস ভীষণ এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে, ইন্ডিভিজুয়াল স্টকস ভীষণ এক্সপেন্সিভ ভ্যালুয়েশনসে ট্রেড করছে। এছাড়া যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, যেখানে বাস্তব যদি আমাদের বুঝতে হয় যে সমস্ত কোম্পানিজ ভালো করেনি, বরং বলা যেতে পারে যে প্রায় ৫৫-৪৫ রেশিও। অর্থাৎ যদি মোটামুটি ৪,০০০ কোম্পানি, যদিও সব ৪,৫০০ কোম্পানির মধ্যে এখনো সম্পূর্ণ সব কটার রেজাল্ট বেরোয়নি, কিন্তু তার সত্ত্বেও এটা বলা যেতে পারে যে অধিকাংশ যে কোম্পানির এখন রেজাল্ট বেরিয়েছে তার মধ্যে প্রায় ৫৫% কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো হয়নি, বাকি ৪৫% ভালো করেছে। এবং যে এক্সপেকটেশনস গুলো ছিল সেইগুলো কিন্তু এই কোম্পানিগুলো মেট আপ করতে পারেনি। এর মধ্যে নামি দামি কোম্পানিও রয়েছে, কিছু কোম্পানি প্রত্যাশার তুলনায় ভালো করেছে। ডিফেন্স কোম্পানিজ গুলো অধিকাংশ ক্ষেত্রেই ভালো পারফর্ম করেছে। এবং যদি দেখা যায় যে ডিফেন্স সেক্টরে একটা ধারাবাহিকতা মেনটেইনড হচ্ছে, ডিফেন্স সেক্টরে আজকেরও বিভিন্ন সেক্টরে মানে বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভালো উত্থান এসেছে, কয়েকটাতে সংশোধন এসেছে। পরপর দুদিন দারুণ উত্থান দেখেছিল পিএসইউ ব্যাংকসগুলো, সেখানে আজকের একটা প্রফিট বুকিং হয়েছে। সমস্ত প্রায় মোটামুটি যদি নিফটি ব্যাংক দেখেন, সেখানে প্রায় একটা বাদ দিয়ে প্রায় সমস্ত ব্যাংকগুলোতেই কিন্তু আজকে কারেকশন এসছে। ইয়েস ব্যাংকে যে 20% স্টেক কেনার কথা ঘোষণা করেছে জাপানের একটা ব্যাংক সুমিটোমো, তারা এখান থেকে তারা তো ডেফিনেটলি প্রায় 20% স্টেক কিনবে। কাদের কাছ থেকে কিনবে? অর্থাৎ এই মুহূর্তে ইয়েস ব্যাংকের যারা মেজর স্টেক হোল্ডার্স, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অন্যান্য যে ভারতীয় ব্যাংকগুলো রয়েছে তাদের কাছ থেকে কিনবে। অনেকদিন ধরে ইয়েস ব্যাংককে লিটারালি একটা ঠেকিয়ে রাখা, তাকে খাড়া করে দাঁড়িয়ে রাখা, সেটা কাজ করে গেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং কনসর্টিয়াম অফ ব্যাংকস। এইবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া খুব স্বাভাবিকভাবে তার অন্যান্য যে প্রফিট মেকিং প্রজেক্টসগুলো সেখানে তারা বিনিয়োগ করতে চাইবে এবং অন্যান্য ইন্ডিয়ান ব্যাংকস তারা সেটা করতে চাইবে। এই যে সুমিটোমো ব্যাংক, সুমিটোমো মিৎসুবিশি ব্যাংক, তারা যেটা করতে চাইছে যে তারা একটা স্টেক কিনছে। এছাড়া তারা ৫-৭% অতিরিক্ত ক্যাপিটাল ইনফিউশন করতে চাইছে, অর্থাৎ অতিরিক্ত অর্থ তারা বিনিয়োগ করবে ইয়েস ব্যাংকে। এটা করলেই যেটা হবে যে তাদেরকে একটা ম্যান্ডেটরি ওপেন অফার থ্রো করতে হবে জেনারেল শেয়ার হোল্ডার্সদের কাছে, এবং তাদের একটা পিরিয়ড অফ টাইমে অন্তত 51% তারা কন্ট্রোলিং স্টেক নেবে। সেক্ষেত্রে ইন স্ট্রং হ্যান্ডস চলে যাবে ইয়েস ব্যাংকের কন্ট্রোল বা ম্যানেজমেন্ট। যদিও আজকে তার জন্যে কিন্তু ইয়েস ব্যাংকের বাজার দর পড়েনি। যেটা হয়েছে যে ইয়েস ব্যাংকে প্রায় ৩% ইকুইটি, অর্থাৎ আনুমানিক ২,০০০ কোটি টাকার কাছাকাছি ব্লক ডিল হয়েছে। অর্থাৎ কারো কাছে ৩% ইয়েস ব্যাংকের শেয়ার ছিল, মানে প্রায় ২,০০০ কোটি টাকার উপর শেয়ার ছিল, সেটা তারা অন্য একটা কোনো কোম্পানি বা অন্য একটা কোনো ইনস্টিটিউশনকে তারা বিক্রি করেছে। এটা কিন্তু
মার্কেটের বাইরে গিয়ে তারা বিক্রি করেছে। এত বড় ডিল কিন্তু উইদিন দ্য মার্কেট হওয়া পসিবল না, মানে সেক্ষেত্রে প্রাইসের ভোলেটিলিটি মানে এমনভাবে বৃদ্ধি পাবে সেটা কল্পনাতে। সুতরাং এইগুলো হচ্ছে ব্লক ডিলস। এই ব্লক ডিলটা হয়েছে আজকের প্রায় এর কারণে 10% বেশি পতন আমরা দেখতে পেয়েছি ইয়েস ব্যাংকে। এত যখন বেশি স্টকস হাত বদল হয় খুব স্বাভাবিকভাবে তার প্রভাব পড়ে। এরপর চলে আসি হচ্ছে যে অন্যান্য কোম্পানিজের মধ্যে যেটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে গ্রুপটার কথা আমার বলা উচিত সেটা হচ্ছে আদানি গ্রুপ। আদানি গ্রুপ আমেরিকাতে বিনিয়োগ করার চেষ্টা করছে রিনিউয়েবল এনার্জিতে, তাই নিয়ে অলরেডি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিস্তর অভিযোগ উঠেছিল। তারা বারবার সেই অভিযোগ থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করেছেন, এখনো করে চলেছেন। মোদ্দা কথা এই যে আদানি গ্রুপ আমেরিকাতে বিনিয়োগ করতে চান, কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চান, রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট শুরু করতে চান। কিন্তু এই যে ভারতীয় কোম্পানিগুলো রয়েছে, সেটা রিলায়েন্স বলুন, আদানি বলুন, টাটা বলুন, মনে করবেন না যে গোটা বিশ্বে এদের কোনো শত্রু নেই। বড় বড় যেগুলো কর্পোরেটস যারা চায় না ভারতবর্ষের কোম্পানিগুলো প্রসপার করুক, বিশ্বজুড়ে তাদের ব্যবসা ছড়িয়ে ফেলুক খুব স্বাভাবিকভাবে, কেন একটা আমেরিকান কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি চাইবে যে কোনো ভারতীয় কোম্পানি সে এত ফ্লেয়ার আপ করুক, সে এত খ্যাতি পাক? কেন চাইনিজরা চাইবে কোনো ভারতীয় কোম্পানি বিশ্বজোড়া খ্যাতি পাক? ডেফিনেটলি তারা চাইবে না সেটা। আদানির বিরুদ্ধে খুব ইন্টারেস্টিং একটা অভিযোগ উঠেছে যে তারা নাকি লুকিয়ে লুকিয়ে এলপিজি তারা গ্যাস কিনছে। কাদের কাছ থেকে গ্যাস কিনছে? আমেরিকার এই মুহূর্তে অন্যতম বড় শত্রু ইরানের কাছ থেকে গ্যাস কিনছে। কি গ্যাস কিনছে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এবং সেই জাহাজ নাকি মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকছে, সেখান থেকে তারা ইরান থেকে গ্যাস নিচ্ছে এবং মুন্দ্রার টার্মিনালে এসে সেই গ্যাসটা তারা ভারতবর্ষের মধ্যে তারা ট্রান্সফার করছে। কারা অভিযোগ এনেছে? ওয়াল স্ট্রিট জার্নাল। এবার যারা ওয়াল স্ট্রিট জার্নাল সম্বন্ধে গদ তাদের একটুখানি বোঝার প্রয়োজন রয়েছে যে ওয়াল স্ট্রিট জার্নাল খুব একটা নিউট্রাল জার্নাল কোনোদিনই ছিল না। তারা যখনই কোনো বিদেশি কোম্পানির উত্থান দেখবে তখন তারা চেষ্টা করে, যদি সেটা নন আমেরিকান কোম্পানি হয়, তাকে যে করে হোক টার্গেট করা। এক্ষেত্রে সেরকম না হওয়ার কোনো কারণ নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা, যদি আদানি তর্কের খাতিরে ধরেও নি যে তারা ইরানের কাছ থেকে গ্যাস কিনেছে, সেক্ষেত্রে আমেরিকার মাথা ব্যথা কোথায়? আদানি আমেরিকার কোনো কোম্পানি না, সেটা সর্বৈব একটি ভারতীয় কোম্পানি। ইরান ভারতবর্ষের বন্ধু দেশ, যেভাবে ইসরায়েল ভারতের বন্ধু দেশ। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা পজিটিভ দিক, যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখেছে এবং ওয়েস্টার্ন দেশগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক রেখেছে। এবং এর ফলে এর আগে মনে রাখবেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইরানে, আদানি গ্রুপ ইরানে তাদের প্রজেক্টস করার জন্যে তাদেরকে কিন্তু লিটারালি ব্ল্যাক লিস্ট করে রাখা রয়েছে আমেরিকাতে। নিষেধাজ্ঞা জারি করা হয়নি, কিন্তু ব্ল্যাক লিস্ট করে রাখা রয়েছে। অর্থাৎ ইরানের সঙ্গে সম্পর্ক ভারতবর্ষ রাখতে পারবে না, এটা আমেরিকার চিরন্তন হুমকি। আমরা কি করব, আমরা কার কাছ থেকে তেল কিনবো, কার কাছ থেকে গ্যাস কিনবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমাদের ব্যাপার। আমেরিকা এর আগেও রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে হুমকি দিয়েছিল, ভারতবর্ষ মানেনি। দিনের পর দিন বিডেনের প্রশাসনের সময় দিনের পর দিন তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করে গেছে। আমেরিকার হুমকি কতদিন আমরা সহ্য করব? আমেরিকা এমন একটা দেশ যারা হাসি মুখে ছুরি মারে। সোজাসুজি কেউ যদি বলে যে আমরা তোমার শত্রুতা করছি, সেটা বেটার। কিন্তু আমেরিকা নিজের বন্ধুদের পিঠে ছুরি মারতে সবচেয়ে বেশি পছন্দ করে। এখানে সম্প্রতিকালে প্রকৃষ্ট উদাহরণ আদানি গ্রুপ। আমেরিকা খবরদারি করতে চাইছে। আমেরিকা বেশি দিন আমেরিকার খবরদারি করার ক্ষমতা নেই, আর মাত্র হয়তো কয়েকটা বছর। যেভাবে আমেরিকা গোটা বিশ্বজুড়ে নিজেদের শত্রু তৈরি করে ফেলেছে, প্রায় অধিকাংশ দেশ আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছে, আমেরিকার এই খবরদারি কতদিন স্থায়ী হবে সেটা একটা বড় প্রশ্ন। যদি না এই অদ্ভুত আচরণকারী একজন মানুষ আমেরিকাকে পরিচালনার হাত থেকে তাকে যদি নিরত না করা হয়, তো খুব খারাপ অবস্থা। এখন যাকে বলবে, পুটিনকে
তো চটাবার ক্ষমতা এদের নেই। সুতরাং যাকে একটু মনে হচ্ছে দুর্বল তাকে হুমকি মানে চমকানি এগুলো চলছে, সেটা আমরা অ্যাকসেপ্ট করবো কিনা এখন বড় প্রশ্ন রয়েছে। যাক, এইটাতে আদানির খুব একটা কিছু আটকাবে বলে মনে হচ্ছে না, কারণ ওয়াল স্ট্রিট এমন শক্তিশালী কিছু নয় যার ফলে আদানি গ্রুপের ওপর কোনো এফেক্ট আসতে পারে। যদিও আজকের আদানি গ্রুপের বিভিন্ন স্টকসগুলোতে কিন্তু পতন এসেছে। সেক্ষেত্রে আদানি এনার্জি সলিউশনস, আদানি এন্টারপ্রাইজেস এরা প্রায় 2% কাছাকাছি পতন, আদানি গ্রিন এনার্জি 1.5% কাছাকাছি পতন, আদানি পোর্টস 2.42% কাছে পতন, আদানি পাওয়ার 2% উপর পতন, আদানি টোটাল গ্যাস 1.69% পতন। এই স্টকসগুলোতে মেজরিটি আমরা কিন্তু পতন দেখেছি। আরেকটা ইন্টারেস্টিং খবর যেটা আমি মানি কন্ট্রোল থেকে পেলাম সেটা হচ্ছে টেসলা নাকি 24,000 স্কোয়ার ফিট ওয়্যার হাউস ভাড়া নিয়েছে ম্যাক্রোটেক ডেভেলপার্স, যেটা অন্য নাম লোধা গ্রুপ। এরা ম্যাক্রোটা এদের মালিকানা রয়েছে ম্যাক্রোটেক ডেভেলপার্সে। এরা নাকি প্রায় 24,000 স্কোয়ার ফিট ভাড়া নিয়েছে এবং মাসে নাকি 37 লক্ষ টাকা ভাড়া দিচ্ছে। তার মানে টেসলা সম্ভবত প্রাথমিকভাবে 24,000 স্কোয়ার ফিট মারাত্মক বিশাল কিছু না, প্রথম কথা বলে দেওয়া যাক, যে একটা 1,200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট তার 20 গুণ, অর্থাৎ একটা সামান্যই টেসলার তুলনায় যে স্কেলে টেসলা গাড়ি বিক্রি করে বা টেসলা গোটা বিশ্বে নিজেদের ব্যবসা ছড়ায় সেই তুলনায় লিটারালি ভীষণই একটা ছোট। এটা প্রাথমিকভাবে শুরু করছে টেসলা ভারতবর্ষে এন্ট্রি নেওয়ার ব্যাপারে, এইটা একটা বলা যেতে পারে। ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো মোরাললেস আজকের প্রায় সবগুলোতেই কিছু না কিছু কারেকশন এসছে। ডিফেন্স স্টকস কিন্তু মানে একটা রেগুলারিটি মেনটেন করছে, ক্রমাগত আজকের উত্থান। অ্যাস্ট্রা মাইক্রো আজকের 1% বেশি উত্থান, আভান্তেল 3.5% উপর উত্থান। এছাড়া কোচিন শিপইয়ার্ড 5.82% উত্থান, ডিসিএস সিস্টেম 1.21% উত্থান, গার্ডেন রেজ আজকের 52 সপ্তাহের উচ্চতা 6% বেশি উত্থান, আইডিয়া ফর্জ টেকনোলজি 6.38% উত্থান, নিব 2.43% উত্থান। এছাড়া ইউনিম্যাচ এরোস্পেস 3.47% উত্থান, প্রিমিয়ার এক্সপ্লোসিভস 1.39% উত্থান, সোলার ইন্ডাস্ট্রিজ 2% উপর উত্থান। মানে অধিকাংশ ডিফেন্স কোম্পানিজগুলো আজকে চরম উত্থান। সরকারি ব্যাংকগুলোতে পতন এসছে, আজকে আগেই বলেছি কারেকশন এসছে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যাংক অফ মহারাষ্ট্র 1.44%, আইডিবিআই ব্যাংক 2.79%, ইন্ডিয়ান ব্যাংক 2.29%, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 3.59% পতন এসেছে। যে কোম্পানিজগুলো 52 সপ্তাহের উচ্চতা আজকে ছুঁয়েছে নিফটি 500 এর অন্তর্গত এক্সিস্কেটস টেকনোলজি, ভারতী হেক্সাকম, বিএসসি লিমিটেড, সিটি ইউনিয়ন ব্যাংক, দীপক ফার্টিলাইজার্স, গার্ডেন রেজ শিপইয়ার্ড আগেই বলেছি, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ইন্ডিয়ান ব্যাংক, ইন্টেলেক্ট ডিজাইন, রাদিকো খাইতান, শাঙ্করা বিল্ডিং প্রোডাক্টস, সোলার ইন্ডাস্ট্রিজ, ট্যুরিজম ফিন্যান্স প্রভৃতি। তারপর এফআইআই নিয়ে একটু আলোচনা। দেখুন, এফআইআইরা গত জুন মাসে পরপর দুদিনই কিন্তু তারা শেয়ার বিক্রি করেছে, যেখানে ডিআইআইরা প্রায় 11,000 কোটি টাকার উপর শেয়ার মাত্র দুদিনে কিনেছে, সেখানে এফআইআইরা 5,443.3 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে জুন মাসের প্রথম দুটো ট্রেডিং দিনে। আজকেরও বিক্রি করেছে 2,853 কোটি টাকার শেয়ার, আগের দিন সোমবার বিক্রি করেছিল 2,589 কোটি টাকার শেয়ার। আজকে সর্বাধিক যে কোম্পানিগুলো পতন দেখেছে নিফটি 500 এর অন্তর্গত, ইয়েস ব্যাংক 10.4%, ভোদাফোন আইডিয়া, এটাকে নিয়ে কি বা আলোচনা করা যেতে পারে, 3 এটা কেবল একটা ট্রেডিং স্টক ছাড়া কিছুই না, 3.7%, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স 3.5%, ভেল 3% উপর। এছাড়া ইন্ডিয়ান হোটেলস, ম্যানকাইন্ড ফার্মা, এনএইচপিসি, আইডিএফসি, আদানি পোর্টস, গোদরেজ কনজিউমার্স, আইনক্স উইন্ড, বিপিসিএল, ইন্ডিয়ান ব্যাংক, পিএনবি হাউসিং ফিনান্স, এরা প্রত্যেকেই 2% উপর পতন দেখেছে। উত্থান কারা দেখেছে? হিন্দুস্তান জিঙ্ক, আবার তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে এই আশায় দুর্দান্ত ডিভিডেন্ড দিয়ে থাকে, বেশ কয়েক শতাংশ ডিভিডেন্ড দেয়, দারুণ লিকুইডিটি ডিভিডেন্ড দেয় হিন্দুস্তান জিঙ্ক। যে কোম্পানিজগুলো দুর্দান্ত ডিভিডেন্ড দেয়, ভালো ডিভিডেন্ড দেয়, যেমন কোল ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, হিন্দুস্তান জিঙ্ক, এরা প্রত্যেকে খুব ভালো। বেদান্ত এরা ভালো, এবং সাধারণত সরকারি কোম্পানিজগুলো, সরকারি ব্যাংকগুলো খুব ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে, সরকারি পিএসসি কোম্পানিজগুলো ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। এছাড়া যে বেদান্ত গ্রুপের কোম্পানিজগুলো তারাও ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। এটা 3.44%, জিন্দাল স্টেনলেস এটা 3.24% উত্থান। এছাড়া প্রেস্টিজ স্টেটস, বিএসসি লিমিটেড, ফেডারেল ব্যাংক, ফিনিক্স মিলস, এমসিএক্স ইন্ডিয়া, সোলার ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড স্পিরিটস, এসআরএফ, ওবেরয় রিয়েলটি, ম্যাসগাঁও টক, এমএম ফিনান্সিয়াল, সিডিএসএল, এরা প্রত্যেকে 1.5 থেকে প্রায় 2.5%-এর মধ্যে উত্থান দেখেছে। যাক, এখানে শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে
যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েন্স করা হয় না। আমি যে কোম্পানিগুলোর নাম বললাম কেবলমাত্র কিন্তু ফর ইলাস্ট্রেশন বা উদাহরণ হিসাবে। আমার কথা শুনে যদি কোনো শেয়ার আপনার বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন, সেক্ষেত্রে সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি ভালো লাগে, যদি মনে হয় কিছু মাত্র উপকার হচ্ছে, একান্ত অনুরোধ করবো প্লিজ লাইক দেবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।